হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রাইট কোচিং হাব। আজকে আবারও ব্রহ্মাস্ত্র সিরিজ ক্লাস 10 এর আসন্ন মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে আমাদের সিরিজটা চালু ছিল, তো আজকে ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করব। কি সাবজেক্ট হবে? ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, তাই তো? তো ফিজিক্যাল সায়েন্সের আমরা আজকে যে অধ্যায়টার বিষয়ে আলোচনা করব, আলো। এই চ্যাপ্টারটার ওয়েটেজ কিন্তু মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি, তাই তো? তো প্রথমে আলোচনা করার আগে আমার কাছে কি কি যন্ত্রপাতি আছে সেটা দেখি। তো প্রথমে আমরা তো অবশ্যই আলো বলতেই আমরা দর্পণ নিয়ে আলোচনা করব, তাই তো? তো আমি দর্পণ নিয়ে আসছি, তাই তো? তো এই দর্পণের কাজ দেখাবো, কি করে কাজ হয়, কি বিষয়বৃত্ত, আলো কিভাবে এর উপর দিয়ে কাজ করছে, কিভাবে আমরা আমাদের নিজের মুখটা দেখতে পাচ্ছি, তাই তো? দেখবো। আচ্ছা, এছাড়াও আমার কাছে আজকে থাকবে, তোমরা সবাই এটার সঙ্গে পরিচিত, এছাড়াও আমার কাছে থাকবে লেজার পেন, তাই তো? লেজার পেন থাকবে। তো এটা দিয়েও আমরা আজকে প্রতিফলনের যে সূত্রগুলি সেগুলো একবার বোঝার চেষ্টা করবো, তাই তো? প্রতিফলনের যে সূত্রগুলো সেগুলো একবার বোঝার চেষ্টা করবো, তাই তো? আচ্ছা, তার সাথে সাথে এই যে বিবর্ধক কাচ, তাই তো, বা ম্যাগনিফাই লেন্স, এটা দিয়েও কিন্তু আজকে আমরা পড়বো। তা আলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আচ্ছা, তাহলে দেখ, আলো বলতে গেলেই প্রথমে এই চ্যাপ্টারে ক্লাস 10 এ ডিসকাস করা আছে দর্পণ। দর্পণ 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 মানে কি? মিরর। আমরা পাতি বাংলা ভাষায় যাকে বলি আয়না, আয়না, তাই তো? দর্পণ মানে কিচ্ছু না, আয়না। বাড়িতে সকালে উঠে যেটাতে মানে মুখটা দেখিস, ঠিক লাগছে তো? না, ওইটাই হচ্ছে আয়না বা দর্পণ। আচ্ছা, এই দর্পণ আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সমতল দর্পণ, যেটা আমাদের সবার বাড়িতে প্রায় আছে। আচ্ছা, আর গলীয় দর্পণ, আরো অনেক বিভাগ থাকতে পারে, সেসব বিষয়ে আলোচনা করছি না। দেখ, সমতল দর্পণ এটা আমরা ছোটবেলায় পড়ি, ক্লাস 7, 8 এটা আমরা পড়ি। তো আমার ভিডিওতে একটা দেখবি থাম্বনেইলে এরকম একটা মার্ক আছে, তার মানে জানিস কি? মানে কেউ যদি কিছু নাও পড়ে আলো সম্পর্কে, সেও এখান থেকে এই পর্যন্ত নলেজ গেইন করতে পারবে এই ভিডিওটা দেখার মাধ্যমে, তাই তো? তো তাই আমি পেছনের কিছু বিষয়গুলো আলোচনা করব। সমতল দর্পণ, দেখ, সমতল দর্পণ হচ্ছে এই যে আয়না, এটাকে বলে সমতল দর্পণ। কেন? দেখ, একটা এখানে সমতল প্লেন আছে, এটাকে সমতল দর্পণ বলে, তাই তো? আচ্ছা, সমতল দর্পণ, তাহলে একটু আলোচনা করি সমতল দর্পণ সম্পর্কে। দেখ, সমতল দর্পণে আমরা কাঁচ তো দেখছি, তো এই কাঁচের যে পেছন দিকটা সেটা মনে কর রং করা আছে বা পারদ দিয়ে, অ্যামালগাম দিয়ে বাঁধা আছে। তো তাহলে প্রতিফলক তল কোনটা? এইটা। আচ্ছা, এবার প্রতিফলক তল কি জিনিস বলবি? স্যার তুমি তো বললে এ টু জেড করতে, এটা জেড পড়াবো, তাহলে প্রতিফলক তলটা কি? দেখ, প্রতিফলক তলটা হলো যেই তলে আলো আসবে এবং প্রতিফলনের পর ফিরে যাবে, সেটা হচ্ছে প্রতিফলক তল। আচ্ছা, তো তার মানে আয়নায় আমরা কি এদিক দিয়ে মুখ দেখতে পারবো মুখ দেখতে? না, তাহলে প্রতিফলক তল একটাই হয় দর্পণের, এই যে দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে প্রতিফলক তল। তো সমতল দর্পণের, তো সমতল দর্পণের ক্ষেত্রে আমি তোকে দেখাতে পারি, মনে কর এই খাঁচা। প্রতিফলন কাকে বলে? দেখ, প্রতিফলন আমরা ক্লাস 7, 8 থেকে পড়তেছি। আলোকরশ্মি, একগুচ্ছ আলোকরশ্মি যখন দর্পণে আপতিত হয় এবং আপতিত হওয়ার পর দিক পরিবর্তন করে, মানে এটা যদি সমতল দর্পণ হয়, মনে কর সমতল দর্পণ নিয়ে বুঝাচ্ছি, কারণ এটা আগের ক্লাসের কনসেপ্ট ছিল, ছোট ক্লাসের কনসেপ্ট ছিল। তো আলোকরশ্মি যদি আপতিত হয়, তাহলে সেটা দিক পরিবর্তন করবে, তাই তো? মনে কর অনেকগুলো আলোকরশ্মি আপতিত হইলো, তাহলে সেটা দিক পরিবর্তন করবে, তাই তো? দিক পরিবর্তন করবে। এই যে দিকের পরিবর্তনটা, এটাকে আমরা বলি প্রতিফলন। কি? প্রতিফলন বা রিফ্লেকশন। এইবার আরেকটু কনসেপ্ট দেখা যায় ছোট ক্লাসের। মনে কর এই দর্পণে
আমি এখানে আসি। আচ্ছা, প্রথমে সূত্র, তাহলে প্রতিফলনের সূত্র কি হবে স্যার? প্রতিফলনের সূত্র এটা কিন্তু আগের ক্লাসে ছিল, ছোট ক্লাসে 7-8। প্রতিফলনের সূত্র হচ্ছে এক, আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। 2 নাম্বার, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা গেল বইয়ের ভাষা। স্যার কিছু বুঝলাম না। দেখ, আপাতন কোণ, মনে কর আমি গোলীয় দর্পণের বিষয়ে পরে আসি, যাকে ছোট ক্লাসের বিষয়টাই কমপ্লিট করি তো একটু নলেজ হবে। মনে কর এইটা হচ্ছে তোর দর্পণ, এই যে আমি আয়নাটাকে এইভাবে রাখছি দর্পণ, তাহলে এই নিচের দিকটা কি পেন্ট করা, তাই তো? তাহলে প্রতিফলক তল কোনটা? এই উপরের এইটি প্রতিফলক তল। এইবার প্রতিফলন কোণ, আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। আচ্ছা, এখানে একটা অভিলম্ব আছে না? মনে করি এখানে একটা লম্ব আমরা জানি 90 ডিগ্রি, কল্পনা করি এখানে 90 ডিগ্রি লম্ব আছে। এইবার আপতিত রশ্মি, মনে করি আলো আসলো এখানে এরকম ভাবে, বুঝলো? এখানে কোণ করলো আই, কোণ কত করলো? আই। এই রশ্মিটা এখানে এসে অবশ্যই প্রতিফলিত হবে, তাই তো? দিক পরিবর্তন করবে, দিক পরিবর্তন করে মনে কর এই দিক দিয়ে গেল, তাই তো? তাহলে এই কোণটা মনে কর আর, মানে এটা আপতিত রশ্মি, এটা অভিলম্ব, আমি লিখে দিচ্ছি, এটা মনে কর অভিলম্ব, এটা আপতিত রশ্মি, আর এটা প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝের কোণ কি? আই বা আপতন কোণ। অভিলম্ব আর প্রতিফলিত রশ্মির মাঝের কোণ কি? প্রতিফলন কোণ। তাহলে আমাদের প্রতিফলনের প্রথম সূত্রটা কি বলে? স্যার আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়, তার মানে I is equals to R সব সময়ের জন্য, তাই তো? তুই যদি বলিস তার প্রমাণ করে দেখাও, চল চেষ্টা করি। তো প্রমাণ করার জন্য আমি ব্যবহার করব একটা সমতল দর্পণ আর একটা লেজার লাইট। চল, তো কিছুক্ষণের জন্য লাইটটা অফ করতে হবে, তাই তো? জানি না দেখতে পাবি কিনা ঠিকঠাক। মনে কর এই আমি দর্পণ, এখানে দর্পণ আছে, তো মনে কর এই যে মনে কর এই দেখ, আচ্ছা কাজটা হলে সব থেকে ভালো হতো, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, এই যে এটাই তো আয়না, দেখ পিছন দিকটা পেইন্ট করা, সামনের দিকটা প্রতিফলন। তো এইবার দেখ আমি একটু লাইটটা অফ করি। তো মনে কর এই যে আমার দর্পণ, এই দেখ, দেখতে পাচ্ছিস কি রে? মিলল? দেখ, এটা যদি অবিলম্ব হয়, এটা যদি অবিলম্ব হয়, এই যে আপতন কোণ আর ওই দেখ প্রতিফলন কোণ, ওই দেখ আপতন কোণ প্রতিফলন কোণ সমান হচ্ছে, দেখতে পাচ্ছিস? এই দেখ, হাতে রাখছি, তার দেখ অ্যাকুরেসিটা দেখ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হচ্ছে। এটা লাইটের প্রপার্টি, দিস ইজ প্রপার্টি অফ লাইট, আলোর ধর্মই এটা, তাই তো? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। বিশ্বাস না নিজে করে দেখবি, দেখ আমি তো তোকে দেখাচ্ছি। আরে এখানে সব প্র্যাকটিক্যাল, এখানে প্র্যাকটিক্যাল এখানেই দেখানো হবে, বুঝলি? আচ্ছা,
ঠিক আছে, তো আপাতত আমি আবার চালু করি। তাহলে আমরা দেখলাম আপাতন আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, এটা কিন্তু পুরোপুরি সত্য। আবার আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একসঙ্গে থাকে। কিছুই না, 2 নম্বর পয়েন্টের মুদ্রা মানে হচ্ছে এই যে আপাতিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি, এই যে অবিলম্ব একটা প্লেনে আছে, মানে একটা সমতলে আসবে, একটা সমতলে আছে। মানে আপাতিত রশ্মি যদি এই হয়, প্রতিফলিত রশ্মি যদি এই হয়, তাহলে অবিলম্ব কিন্তু আপাতিত রশ্মি যদি এই হয়, প্রতিফলিত রশ্মি যদি এই হয়, তাহলে অবিলম্ব কিন্তু এই যে একই প্লেনে আছে, মানে একই সমতলে আছে, একই সমতলে আছে। এমন না যে অবিলম্ব এরকম না, তিনটা একই সমতলে আছে, তাই তো? 2 নম্বর পয়েন্টের মানে তাই। এইবার এটা ছিল তোদের আগের কনসেপ্ট 7 8 এর। এইবার আসি 10 এর বিষয়ে। তো সমতল দর্পণ বোঝা গেল, শোনা লাগলো আমার দর্পণটা, কি করবো, এটুক তো করতে হবে। দেখ, আচ্ছা, এইবার আমাদের যে আলোচনার বিষয় গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ, আচ্ছা, গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ কিছুই না, দেখ সমতল দর্পণ পড়ছি, গোলীয় দর্পণ হচ্ছে দর্পণ যদি কোনো গোলকের অংশ হয়, তাহলে সেই দর্পণকে বলা হয় গোলীয় দর্পণ। মনে কর গোলক তো আমরা বুঝতেই পারি, এই তো মনে কর আমরা একটা গোলক আঁকছি, গোলক আঁকছি, এটা কেন্দ্র। এইবার এইখান থেকে মনে কর এই টুকটা হচ্ছে আমি রং পেন্ট করছি, কাঁচের গোলকে পেন্ট করছি এই টুকটা, তাহলে এটা কি দর্পণ হয়েছে, তাই তো? দর্পণ হয়ে গেল। তাহলে প্রতিফলক তল কোনটা? বাইরে এইটা। তো এইটা দেখ, যে গোলকের অংশ, এটা একটা গোলকের অংশ ছিল না, ডট 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 লাইন দিয়ে দেখ, আমি এটা কোথা থেকে বের করছি? গোলক থেকে বের করছি। তাহলে যখন গোলীয় দর্পণ হলো এমন এক প্রকার দর্পণ যার প্রতিফলক তলটি একটি গোলকের অংশ। এই যে প্রতিফলক তলটা ছিল, এটা কিন্তু একটা গোলকের অংশ। আচ্ছা, তারপর এই গোলীয় দর্পণ 2 রকমের হয়, এই গোলীয় দর্পণ 2 রকমের হয়। গোলীয় দর্পণ বুঝলি, গোলীয় দর্পণ 2 রকম হবে, কি কি? একটা হচ্ছে অবতল, অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ। স্যার তাহলে অবতল দর্পণ মানে কি? অবতল দর্পণ মানে কিছুই না, মনে কর এরকম আঁকলাম, তাই তো? বাইরের দিকটা পেন্ট করে দিলাম, মানে বাইরের দিকে পেন্ট করে দিলাম, তাহলে এখন আমার প্রতিফলক তলটা কোন দিকে? ভেতরের দিকে। আগে এখন কোন দিকে আসবে? এদিকে আসবে, তাই তো? আচ্ছা, উত্তল দর্পণ মানে মনে কর এই যে দর্পণ, আমি রংটা ভেতরের দিকে করছি, মানে পেন্ট যে করি আমরা, এমন পেন্টটা ভিতর দিকে করছি, তারপরে কি হয়েছে? আমার এখন যে আলোটা, সেটা এখন কোথা দিয়ে আসবে? অবশ্যই বাইরে দিয়ে আসবে, কারণ প্রতিফলক তলটা এটা। তাহলে প্রতিফলনটা হবে কোথার দিকে? বাইরে দিকে। আলো এখানে আসবে, এসে প্রতিফলিত হয়ে তার দিক চেঞ্জ করবে, তার দিকটাকে পরিবর্তন করবে। কিভাবে পরিবর্তন করবে? নানা রকম সূত্র আছে, আমি আস্তে আস্তে বলবো। তো দেখ, এইটুক বোঝা গেল। অবতল দর্পণ এই যে মনে কর এই যে এরকম কনকেভ বলে জিনিসটা, তাই তো? কেভ মানে ভেতরটা একটু খাজের মতো, এই ভেতরটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে অবতল দর্পণ, আর বাইরেটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে উত্তল দর্পণ। এইবার এই গোলীয় দর্পণ সম্পর্কিত কিছু সংজ্ঞা আছে, তাই তো? খুব সোজা, একবার দেখ বুঝে যাবে। মনে কর আমি যে কোনো একটা দর্পণ নিয়ে দেখাচ্ছি, মনে কর আমি উত্তল অবতল দর্পণ নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি অবতল দর্পণ নিয়ে দেখাচ্ছি, তো মনে কর অবতল দর্পণ আঁকাইলাম, অবতল দর্পণ আঁকাইলাম, অবতল দর্পণ আঁকাইলাম। প্রথম যে বিষয়টা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি সংজ্ঞা যদি আসে, আচ্ছা, কোন গোলীয় দর্পণ, এইভাবে লিখবো রে, কোন গোলীয় দর্পণ, এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রবিন্দুটা, তাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। তাহলে ও হচ্ছে বক্রতা কেন্দ্র।
হলো। আচ্ছা স্যার, তারপরে তারপরে হবে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কি করে পাবো? একদম সোজা, ছোটবেলা কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটাই হবে কি? বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কি হবে? ও এ। তাহলে এইটা একটা টার্ম করবো, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, হলো। আচ্ছা, এইবার আমরা পড়ব হচ্ছে মেরু। মেরু, আচ্ছা, মেরু হচ্ছে কোন গোলীয় দর্পণ, সে উত্তল হতে পারে বা অবতল হতে পারে, তার প্রতিফলক তলের মধ্যবিন্দু। এর প্রতিফলক তল কোনটা? এটা। এর মধ্যবিন্দু কোনটা হবে? মনে করো আমি এইটাই নিছি মধ্যবিন্দু, এইটার মাঝখানের পয়েন্ট মনে করো এইটা। তাহলে মেরু কি হবে? এই হলো। কোন গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। তাহলে মেরু বুঝতে পারলাম, এই সংজ্ঞাগুলো একটু পড়বি। আচ্ছা, তারপরে মনে কর প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে, প্রধান অক্ষ আমি লিখি প্রধান অক্ষ। এত বেসিক থেকে কোথাও পাবি না। প্রধান অক্ষ হচ্ছে কোন রশ্মি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক সরলরেখা দিয়ে গেলে, মানে তুই এটাকে এইভাবে বলতে পারিস যে কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরুর যে সংযোজক সরলরেখাংশ বা সরল রেখা। কেন বলবো সরল রেখা, কেন বলবো সরল রেখাংশ, কেন বলবো না? সরল রেখাংশ হলে সেটা ব্যাসার্ধ হতে পারে, আমি সরল রেখা বলবো কারণ সেটা বড় টান। তাহলে প্রধান অক্ষ ও এ বিন্দুগামী, তাই তো, যে সরল রেখা তাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ বোঝা গেল। ও বক্রতা ব্যাসার্ধ ও বক্রতা কেন্দ্র ও মেরু বিন্দুগামী সরল রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। এখানে আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে উন্মেষ। উন্মেষ, তাই তো, তো সেটা আমি পরে আলোচনা করবো যখন দরকার হবে। এইবার এখানে ফোকাস নিয়ে আলোচনা করতে হবে। ফোকাস আমরা তো বলি এই ছবিটা ফোকাস করে তুললে। আচ্ছা, ফোকাস কি জিনিস? ফোকাস হচ্ছে, মনে করি আমি এই দর্পণের ক্ষেত্রে দেখাচ্ছি, অবতল দর্পণের ক্ষেত্রেও দেখাচ্ছি, উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখাবো ফোকাস। তাহলে এগুলো মুছি। আচ্ছা, তো আমি আলোচনা করবো এখন ফোকাস নিয়ে। ফোকাস দেখ, যদি অবতল দর্পণ হয়, যদি অবতল দর্পণ হয় তাহলে কি হবে? প্রথমে প্রধান অক্ষটা আঁকাবি, বক্রতা কেন্দ্র মেরু প্রধান অক্ষ। প্রধান অক্ষ, যা এখান থেকে মেরু এবং বক্রতা কেন্দ্রে যাবে, এটা প্রধান অক্ষ। তো ফোকাস হচ্ছে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে আপতিত হলে, তাই তো, প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয়, মানে এগুলা এখানে আইসে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। এই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস। বুঝতে পারলি? তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাকে ফোকাস বলে। ইম্পর্টেন্ট পয়েন্ট, ফোকাস। আচ্ছা, এইবার স্যার এটা তো তুমি দেখালা অবতল দর্পণের ক্ষেত্রে, তাই তো, এটা অবতল দর্পণের ফোকাস। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস। তাহলে উত্তল দর্পণের ফোকাস কি? উত্তল দর্পণের ফোকাস, উত্তল দর্পণের ক্ষেত্রে বিষয়টা এরকম হবে। দেখ, মনে করো একটা উত্তল দর্পণ আমি আঁকাইলাম, তার মানে তার ভিতর দিকটা পেইন্ট করা থাকবে, প্রতিফলক তল বাইরের দিকটা। এখানেও মেরু আর যে বক্রতা কেন্দ্র তার সংযোজক সরলরেখাকে আমরা প্রধান অক্ষ বলবো। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে এখানেও আলোক রশ্মি আসবে, এটা প্রধান অক্ষ, তাই তো। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসলো। আচ্ছা, আসার পর সেটা কি প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার পর
এইখানে কি হবে, আমরা এটাকে পেছন দিকে বানাবো, তাহলে কি হবে, নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে, এখানে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে, তাহলে কি মনে হবে, তো একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে উত্তল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুটিকে প্রতিফলিত রশ্মিগুলি আসছে বলে মনে হচ্ছে, তো সেটাকে আমরা বলবো উত্তল দর্পণের ফোকাস। তাহলে এই ফোকাসটা কার, উত্তল দর্পণের, এটা আসছে বলে মনে হচ্ছে, আর এখানে অ্যাকচুয়ালি কি মিলিত হচ্ছে, তাই তো, এটাই অবতল দর্পণের ফোকাস আর উত্তল দর্পণের ফোকাসের পার্থক্য, এটা মিলিত হচ্ছে বাট এটা এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, তাই তো, এটাও ফোকাস এটাও ফোকাস। আচ্ছা, এইবার ফোকাস দৈর্ঘ্য, এটা সোজা, মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, এই যে মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, এটাকে বলে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এএফ, মানে এই মেরু থেকে যে ফোকাসের দূরত্বটা সেটাই ফোকাস দৈর্ঘ্য। এখানেও ফোকাস দৈর্ঘ্য কিন্তু কি হবে, এএফ হবে। মেরু থেকে ফোকাসের যে দূরত্বটা সেটাই আমরা ফোকাস দৈর্ঘ্য বলবো, তাই তো। তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি, ও ছিল তোর বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, আচ্ছা, এফ হচ্ছে তোর ফোকাস দুই দর্পণের ক্ষেত্রে, এ হচ্ছে তোর মেরু। তাহলে এবার বুঝতে পারছিস কেন বললাম ফোকাস দৈর্ঘ্য হচ্ছে মেরু থেকে ফোকাসের যে দূরত্ব তাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলি। আচ্ছা, এগুলো তো গেল কি একদম নর্মাল বিষয়, তাই তো। আচ্ছা, এইবার আমরা কি করব, প্রতিবিম্ব গঠনের রশ্মি অনুসরণ পদ্ধতি, মানে অ্যাকচুয়ালি বিষয়গুলো তো প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যাল করে কি করে এগুলো মানে সিদ্ধান্তগুলো আসছে সেগুলো আমরা দেখবো, নিয়ম যাকে আমরা বলি। তো এটা বলছিলাম একদম ডিটেলস, কোনো চিন্তা নেই। আচ্ছা, এখান থেকে ভালো নাম্বার থাকে। আচ্ছা, তো অবতল দর্পণ কর্তৃক, আমি অবতল দর্পণ নিয়ে ভাববো, ইম্পর্টেন্ট জিনিসগুলি এই ভিডিওতে ম্যাক্সিমাম আলোচনা করা হবে। অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠনের নিয়ম, মানে এটা রুল, নিয়ম। দেখ, যেহেতু আমি অবতল দর্পণ প্রথমে লিখছি, আমি অবতল দর্পণই আঁকবো, তো মনে করো আমি অবতল দর্পণই আঁকলাম। তো ফার্স্টেই আমি একটু আগে আলোচনা করছি বক্রতা কেন্দ্র, মেরু, তার সংযোজক সরলরেখাংশ হচ্ছে তোর প্রধান অক্ষ। তাহলে বক্রতা কেন্দ্র আর মেরুর যে সংযোজক সরলরেখাংশ, সরলরেখা, তাকে আমরা বলবো প্রধান অক্ষ। এইবার কোন রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, সমান্তরাল মানে বুঝিস তো, যে রেখা কোনোদিনও মিলবে না পরস্পরের সাথে, তো প্রধান অক্ষের সমান্তরালে আসলে তা ফোকাস দিয়ে নির্গত হবে। কোথায় দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এটা এক নাম্বার রুল, যে কোন রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে অবতল দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর সেটা কোথায় দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। আচ্ছা স্যার, বুঝলাম। আচ্ছা, দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে, মনে কর আমি আবার একটা অবতল দর্পণ আঁকাই, এগুলো কিন্তু তোকে ভাষায় একটু লিখতে হবে যে আসে, আর জানা ইম্পর্টেন্ট নিয়মগুলা, তাই তো, কিছু তো শিখবো। আচ্ছা, মনে কর আর একটা আছে, যদি স্যার উল্টা হয়, যদি রশ্মি ফোকাস দিয়ে আসে, যদি ফোকাস দিয়ে আসে, মনে কর ফোকাস দিয়ে আসলো এখান দিয়ে গেল, তো ফোকাস দিয়ে এসে দর্পণে পড়লো, স্যার তাহলে কি হবে, এইখানে যখন, আরে বাবা দেখ, এইখানে যখন এই দিক দিয়ে আসে ফোকাস দিয়ে বেরিয়েছে, তাহলে উল্টা রাস্তাটা তো প্রযোজ্য, তাহলে যদি এই রাস্তায় যায় তাহলে এই দিক দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে চলে যাবে, তাই তো। আচ্ছা, তো এটা আলোচনার বিষয় না, আমি জাস্ট দেখাই। তো এটা ভাইস ভার্সা। আর একটা দেখ, মনে কর যদি আমার বক্রতা কেন্দ্র দিয়ে যায়, মনে কর এখান দিয়ে আসছে আলো, আমি আর কোনো দিক দিয়ে যাবো না, আমি বক্রতা কেন্দ্র দিয়ে যাবো, মানে আলো, আলো রশ্মি, তো কি হবে, সেটা এখানে গিয়ে
আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে, মানে এই যে টুইং আবার টুইং এই যে দিয়ে ফিরে আসবে, আর এইটা টুইং টুইং মানে প্রধান অক্ষের সমান্তরালে গেল, গিয়ে ফোকাস দিয়ে নির্গত হলো। স্যার যদি ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে, বুঝতে পারছিস তো? ভাইস ভার্সা রিলেশন। আচ্ছা, এইবার মনে কর এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি একটা প্রমাণ তোকে দেখাচ্ছি, আর ইকুয়াল টু 2f, তাই তো? তো এই প্রমাণটা আমি পড়তে বলছি এবারের জন্য, আমার ইম্পর্টেন্ট লাগছে। তো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আর ইকুয়াল টু 2f প্রদর্শন, আর ইকুয়াল টু 2f প্রদর্শন খুব ভালো করে দেখবি, তাই তো? এই এরকম ভিডিও আমার আগেও ছিল, বাট এটা ডেভেলপমেন্ট। আচ্ছা, তো আর ইকুয়াল টু 2f প্রদর্শন অবশ্যই দর্পণের ক্ষেত্রে। আচ্ছা, তো আমি একটা অবতল দর্পণ নিলাম, মনে কর। কি দর্পণ নিলাম? অবতল। স্যার উত্তর নিলে হতো না? হ্যাঁ হবে। আমি অবতল দর্পণের প্রমাণটা দেখাচ্ছি, উত্তর দর্পণটা তোরা নিজেরা প্র্যাকটিস করবি। আচ্ছা, একই বিষয়, একটু আলাদা। আচ্ছা, যদি রিকোয়েস্ট করিস তাহলে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখা যাবে। আচ্ছা, দেখ, এইটা ছিল আমাদের বক্রতার কেন্দ্র, এই জন্য সংজ্ঞা বলে আগে বলছিলাম, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে মেরু, হলো? আচ্ছা, এইবার মনে কর একটা রশ্মি এখানে আসলো। আচ্ছা, প্রথমে তোকে একটা রশ্মি এখানে আসলো, প্রধান অক্ষের সমান্তরালে আসলো, তাহলে কোথায় দিয়ে যাবে? স্যার ফোকাস দিয়ে যাবে, এক্ষুনি তো বললাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তোরা খুব ভালো বুঝছিস, ফোকাস দিয়ে যাবে। এইবার কি হবে? মনে কর আমি কি করব, আমি এইখান থেকে একটা অবিলম্ব টানবো, যোগ করে দেবো এটাকে, এখানে মনে কর আমি যোগ করে দিলাম, এটা অবিলম্ব হলো। কেন স্যার অবিলম্ব কেন? আরে বাবা, তখন তোরা বৃত্ত পড়ছিলি, বৃত্তের যে স্পর্শক হয়, স্পর্শকের সঙ্গে যে বৃত্তের ব্যাসার্ধ, সেটা 90 ডিগ্রিতে থাকে না? নে বলে দিলাম এটা কেন লম্ব, বুঝতে পারলি তো? সেই জন্য বলি এটা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স। নে এটা কেন লম্ব সেটাও বললাম। বৃত্তের স্পর্শক আর বৃত্তের যে ব্যাসার্ধ, সেটা কি হয়? পরস্পর 90 ডিগ্রি করে থাকে, তাহলে এটা অবশ্যই লম্ব। ঠিক আছে স্যার, বুঝলাম তো। আচ্ছা, আর ইকুয়াল টু 2f, কেউ তো জিজ্ঞাসা করলি না স্যার, সবার মনে চলছে আরটা কি? আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এখানে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যটা, বুঝতে পারলি তো? আচ্ছা, তাহলে এইটাকে আমরা এখন এফ না দিয়ে ক্যাপিটাল এফ দিলাম, মনে কর ফোকাসটাকে আমরা এফ দিলাম, কেন? ফোকাস দৈর্ঘ্যটাকে আমাকে এফ ধরতে হয়েছে, বুঝতে পারলি? আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আমার ও এ, আর ফোকাস দৈর্ঘ্য আমার এ এফ, বুঝতে পারছিস তো? তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? তোকে লিখে দিবে আর ইকুয়াল টু 2f প্রদর্শন করো, মানে তোকে বুঝিয়ে দিতে হবে আর মানে বক্রতা ব্যাসার্ধ, আর স্মল এফ জেনারেলি আমরা ফোকাস দৈর্ঘ্য হিসাবে এখানে চিহ্নিত করব, তাই তো? আচ্ছা, কি করে প্রমাণ করবো স্যার? মনে কর প্রতিফলনের প্রথম সূত্রটা আমি কি বলছিলাম, আলো এখান দিয়ে আসছে, এখান দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। স্যার তাহলে এই কোণটা আপাতন কোণ হতে পারে? যদি ভুলে যাস ভিডিওটা একটু আগের দিকে নিয়ে যা, দেখ ওখানে আমি আপাতন কোণ, প্রতিফলন এটা তোকে লেজার লাইট দিয়ে দেখাইলাম। আচ্ছা, তাহলে এটা আপাতন কোণ আই হইল। আচ্ছা, অভিলম্ব আরেকবার মনে করে দিই, অভিলম্ব আর এই যে আপতিত রশ্মি এর মাঝে যে কোণটা, সেটা আপাতন কোণ। তাহলে এখানে আপাতন কোণ কত? আপাতন কোণ কত? আপাতন কোণ হচ্ছে আই। প্রতিফলন কোণ কত? প্রতিফলন কোণ কোনটা? প্রতিফলন কোণ হচ্ছে মনে কর এখানে আমি ধরে নিলাম প্রতিফলন কোণ ধরে নিলাম আমি, মনে কর আর ধরলাম, মনে কর সাপোজ এই আর মানে কিন্তু বক্রতা ব্যাসার্ধ, তাই তো? আচ্ছা চল আমি চেঞ্জ করে দিচ্ছি নাম, মনে কর আমি আই
আরই ধরলাম, বই লেখা আছে তো কনফিউশন হবে না তোদের, তাই তো? তো মনে করো এটা আমি আর ধরলাম। তো কেন আমরা জেনারেলি এটা আরই ধরে থাকি, মানে এই আর মানে রেডিয়াস, এই আর মানে রিফ্লেক্ট অ্যাঙ্গেল। I1 R1 তাহলে বদলা গেল, তাহলে I1 R1, প্রতিফলন কোণ R1 স্যার এই কোণটা, আপতন কোণ I1 এই কোণটা। আচ্ছা, এতটুকু বোঝা গেল। এইবার দেখ ভালো করে, এই কোণটা যদি I1 হয় তাহলে এই কোণটাও I1 হবে। স্যার স্যার কেন 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 কেন? দেখ, আমরা জানি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এটা যদি ছেদক হয় বা ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটাকে আমরা একান্তর কোণ বলি। তাহলে এই কোণটা যদি I1 হয়, এই কোণটাও কিন্তু কত হবে? এই কোণটাও I1ই হবে, এই কোণটাও I1ই হবে। কেন? একান্তর কোণ, এটা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে হয়। তো এখানে আমরা এটা যদি I1 হয় তাহলে এটাও I1। ধর তুমি আমি তোকে আমি এটাকে কিছু একটা নাম দিয়ে দিই, মনে করো আমি এটাকে বি নাম দিয়ে দিলাম, তাই তো? তাহলে কোণ প্রথমে আমি লিখছিলাম, তো কোণ মনে করো আমি পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, তাহলে কোণ সরি পি কিউ ও, আচ্ছা এখানে লিখি কোণ পি কিউ ও, এটা আপতন কোণ ছিল। কোণ এফ কিউ ও, এটা প্রতিফলন কোণ হলো। আচ্ছা এইবার লিখি আমি কোণ পি কিউ ও সমান সমান কোণ, মানে এই যে এই কোণটা মনে কর পি, এটা কিউ, এটা হচ্ছে ও, তাহলে পি কিউ ও এটা হচ্ছে মনে কর এফ, তাহলে পি কিউ ও সমান সমান কিউ ও এফ, কিউ ও এফ। কেন স্যার কেন? একান্তর কোণ। আচ্ছা আচ্ছা বুঝলাম। তার মানে কি কোণ কিউ ও এফ সমান সমান I1, স্যার কেন? পি কিউ ও সমান সমান I1 ছিল, তাই এইটাও I1 এটাও I1 ছিল, এইটার ভ্যালু I1 লিখলাম। আচ্ছা হলো। এইবার আমরা জানি যে I1 আর R1 সমান হয়, হ্যাঁ? আর এই প্রতিফলনের প্রথম সূত্রটা, প্রতিফলন কোণ আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়, তাহলে I1 সমান সমান R1। তাহলে আমি কি লিখতে পারি? এটা প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র। তাহলে I1 আমি লিখতে পারি, আমি এই ত্রিভুজটা এখন চিন্তা করব, এই ত্রিভুজটা দিয়ে অঙ্কটা প্রমাণ করতে পারবো। তাহলে I1 এর জায়গায় আমি লিখব কোণ এফ ও কিউ, এফ ও কিউ সমান সমান ও কিউ এফ, ও কিউ এফ, এটা লিখলাম। তার মানে এটা কি ত্রিভুজ? এই যে ত্রিভুজটা, ত্রিভুজ ও এফ কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কাকে বলি রে? যার দুইটা বাহু সমান হয় বা দুইটা কোণ সমান হয়, তাই তো? বাহু সমান হয়, দুটা কোণ যদি সমান হয় তাহলে বাহু দুটো সমান হবে। তো এই কোণ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে OF আর FQ সমান, তাহলে OF সমান সমান FQ, তাই তো? কারণ সমদ্বিবাহু ত্রিভুজে সমান দুটি বাহু, এটা বুঝলাম। আচ্ছা এইবার দেখ, আমি যেটা বলছিলাম উন্মেষ কি মনে কর, এইবার তাহলে আমার এইটা আর এইটা সমান হচ্ছে, তাই তো? এইবার একটা কথা চিন্তা কর, এই দর্পণটা যদি খুব ক্ষুদ্র উন্মেষ যুক্ত হয়, মানে এই যে পার্থক্যটা, এই কিউবের যে পার্থক্যটা, এটা খুব যদি ছোট 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 হয়,
তাহলে আমি বলতে পারবো যে ও এফ সমান সমান এফ এ, ও এফ সমান সমান এফ এ, এটাকে বলে ক্ষুদ্র উন্মেষ, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের ক্ষেত্রে। এইবার ও এফ ইকুয়াল টু এফ এ, ও এফ ইকুয়াল টু এফ এ। আচ্ছা, তাহলে এবার ভালো করে একটা জিনিস দেখ, ও এফ ইকুয়াল টু এফ এ, তাহলে আমি এখন কি বলতে পারি, এই যে এফ এটা, এই যে এফ এটা, এটা মনে কর, আচ্ছা তাহলে আমি এফ এ আর এইটা এটা সমান করছি, ভালো কথা। আমি যদি এবার লিখতে চাই, এখানে লিখলাম বাকিটা, ও এ সমান সমান, তাহলে ও এ মানে কি রে, ও এ মানে ও এফ প্লাস এফ এ, এই যে এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ যদি আমি ভাঙি তাহলে ও এফ প্লাস এফ এ হবে, সিম্পল, তাই তো? আচ্ছা, ও এ মানে কি, আর, তাহলে আর সমান সমান কি হচ্ছে, ও এফ প্লাস এফ এ। আচ্ছা, তো এইখান থেকে ও এফ সমান সমান কি এফ এ, তাহলে ও এফ এর জায়গায় এফ এ লিখবি, এফ এ প্লাস এফ এ, তাহলে আর সমান সমান 2f a। আচ্ছা, এফ এ মানে কি দেখতো, এফ এ এফ একই জিনিস, এফ, তাহলে আর ইজ ইকুয়ালস টু 2f। দেখতো কত সুন্দর সহজে প্রমাণ হলো, শর্ট সিম্পল এন্ড সুইট, ঠিক আছে তো? আর ইকুয়াল টু 2f প্রমাণিত। তোরা এইটা বারবার আমার ভিডিওটা চালাই দেখ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই তো? কিচ্ছু না ভাই, একটু যদি মনোযোগ দিয়ে দেখিস, এই আর ইকুয়াল টু 2f প্রদর্শন হয়ে যাবে, তুইও 2-3 নাম্বার এখান থেকে পাই যাবে, তাই তো? আচ্ছা, আমাদের যে এটা অবতল দর্পণের ক্ষেত্রে, কোন দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে, তো জেনারেলি আর ইকুয়াল টু 2f প্রদর্শন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে যদি বলে দেয়, এটা করবি। যদি দর্পণ সাধারণত উল্লেখ করে না, যদি করে তাহলে ছবিটা একবার দেখবি, আমার বিশ্বাস তোরা বুঝতে পারবি। উত্তল দর্পণের ক্ষেত্রে শুধু ছবিটা চেঞ্জ হবে, আর একটু কিছু চেঞ্জ হবে, পারবে কি? আচ্ছা, তো এর আগে তো আর ইকুয়াল টু 2f দেখলাম। আচ্ছা, তারপরে ভিডিওটা মাঝখান দিয়ে কেটে গেছিল, তো তারপরে এই যে এতক্ষণ দর্পণ 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 করলাম, তো তাহলে দর্পণের ব্যবহারটা কি, তাই না? দর্পণের ব্যবহারটা হচ্ছে, দেখ, দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে। আচ্ছা, প্রথমে বই অবতল দর্পণ কি কাজ, উত্তল দর্পণের কি কাজ। অবতল দর্পণ হচ্ছে কোন ছোট বস্তুকে বড় আকারের প্রতিবিম্ব দেখায়। মনে কর যে তোর দাঁতে ক্যাভিটি আছে এইটুকু, তুই বাইরে থেকে মানে দেখতে পাচ্ছিস, বা বাড়ির লোক দেখতে পাচ্ছে এইটুকু। এবার তুই যখন দন্ত চিকিৎসকের কাছে যাবি, সেইখানে অবতল দর্পণ যখনই ধরবে, তখনই এই ছবিটা লার্জ এরকম হবে, তখন সে প্রতিবিম্বটা কি দেখতে পাবে, সে পুরা এরকম দেখতে পাবে প্রতিবিম্বটা, এরকম, মানে ক্যাভিটিটা কতটুকু, দাঁতটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু পুরাটা দেখতে পাবে, এটা পুরাটা দেখতে পাবে। তাহলে অবতল দর্পণ কি করে, অবতল দর্পণ হচ্ছে, অবতল দর্পণ হচ্ছে কোনো বস্তুর প্রতিবিম্বটাকে বড় আকারে দেখায়, সেই জন্য দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে। আরে বাবা, তোর দাঁতের তো বড় প্রতিবিম্ব দেখা দরকার, তাহলে বুঝবেন কেন কতটুকু দাঁতের ক্ষতি হয়েছে, সেই জন্য এই অবতল দর্পণ দন্ত চিকিৎসকরা ব্যবহার করে। এইবার স্যার, অবতল তো বুঝলাম, ছোট জিনিসকে বড় দেখাতে, তাহলে উত্তল দর্পণ কি করে, উত্তল দর্পণের উল্টা কাজ করে। মানে উত্তল দর্পণ হচ্ছে কোন বড় বস্তুর প্রতিবিম্বকে ছোট আকারে দেখাবে। মনে কর, আগে বলি কোথায় পাওয়া যায়, গাড়ির ভিউ ফাইন্ডার, উত্তল দর্পণ ব্যবহৃত হয় গাড়ির ভিউ ফাইন্ডারে। ভিউ ফাইন্ডার মানে ওই গাড়ির সাইডে যে কাজটা হয় না, পেছনে গাড়ি ফাড়ি দেখে, সেই ভিউ ফাইন্ডার মানে, তো গাড়ির ভিউ ফাইন্ডারে দেখা যায়। তো ব্যাপারটা কি হয়, মনে কর এখানে একটা গাছ আছে, বড় গাছ, তার নিচে একটা লোক বসে আছে, সাপোজ একটা লোক বসে আছে, একটা লোক বসে আছে, সাপোজ লোক বসে আছে, তাই তো? এরকম করে গাছের তলায় বসে আছে, আরাম বিশ্রাম করতেছে।
তাই তো? আচ্ছা, তো তুই পাশ দিয়ে যাচ্ছিস, তো তোর যে বা মনে কর একটা বাস যাচ্ছে, রাস্তায় যারা বাস যাচ্ছে, তো যে বাসটা থাকবে, মনে কর যে বাসটা থাকবে, সেই বাসের কি হবে, সেই বাসের মনে কর এটা পেছন দিক, এটা হচ্ছে সামনের দিক, সেই বাসের যে ভিউ ফাইন্ডারটা হবে, মানে এখানে একটা কাজ থাকে না যেটাতে সব দেখা যায়, সেই ভিউ ফাইন্ডারে দেখা যাবে কি এই যে লোকটা এখানে আসে, তাই তো? তো সেটার পুরো প্রতিবিম্বটা কিন্তু এইখানে উঠবে, তাই তো? তো এই যে এত বড় বিষয়টা, সেটা কিন্তু আমরা কি দেখতে পাবো, এইটুক ছোট্ট দর্পণে, ছোট্ট মিররে দেখতে পাই। মানে এই ছোট্ট মিররে কি দেখবো বলতো, এই ছোট্ট মিররে এরকম দেখবো, এই এত বড় গাছটা এইটুকু হয়ে যাবে, তাই তো? যারা একটু গাড়িতে চড়েছিস বা যারা বাড়িতে একটু গাড়ি আছে তারা বুঝতে পারবি, মানে ছোট্ট দেখাবে এই রূপটা এখানে জাস্ট বসে আছে এরকম হাতে, ছোট্ট মানে ওখানে আসে, মানে পুরো বিষয়টা তো আমার দেখতে হবে, রাস্তা পেছন দিয়ে কোন গাড়ি আসে, দেখবি এই এই যে দর্পণটা আছে এখানে অনেকগুলো গাড়ির ছবি দেখা যায় একসঙ্গে, তাই তো? আমরা বুঝতে পারি কোন গাড়িটা আসছে, কোন গাড়িটা আগে যাওয়ার চেষ্টা করছে, তাই তো? তো তাহলে উত্তল দর্পণ ব্যবহৃত হয় গাড়ির ভিউ ফাইন্ডারে, বুঝতে পারলি তো? আচ্ছা, তো আমি কিন্তু এই পাশের দর্পণটা ওই পাশের দর্পণের কথা বলছি, এই ছবি কিন্তু ওই পাশের দর্পণে উঠবে, হ্যাঁ? আচ্ছা, না স্যার আবার এখানে কি করে উঠলো, মানে এই জিনিসটাই ওই পাশের দর্পণ, মানে দুটো দর্পণ থাকবে, এদিকে একটা থাকবে ওইদিকে একটা থাকবে, ওই দর্পণটা দেখা যাবে, এটা ওই দর্পণের ছবিটা, না এই দর্পণে, ওই দর্পণের ছবিটা, কারণ অবজেক্টটা বাদিকে আছে, তো বাদিকের ভিউ পয়েন্টটাই দেখতে পাবো, যদি ডান দিকে থাকতো তাহলে ডান দিকের ভিউ পয়েন্টটা দেখতে পারতাম। যাই হোক, তো বুঝতে পারলি তো? আচ্ছা, ছবি এখানে হাসাহাসি করিস না, যাকে বোঝানোর জন্য হাসতে বোঝা যাবে না। আচ্ছা, এইবার দর্পণ চিনব কিভাবে, তোকে আমি তিনটা দর্পণ তোর হাতে দিয়ে দিলাম, অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ, তুই চিনবি কি করে? আচ্ছা, বা সমতল দর্পণ তুই এরকম দেখে চিনেও কিনি, তুই গোলীয় দর্পণের মধ্যে পার্থক্য কি করে করবি? দেখ, এর একটা ভালো উপায় কি আছে, তুই যে কোনো একটা বস্তুকে নিবি, নিয়ে সেই দর্পণের সামনে রাখবি, তাই তো? যদি সেই বস্তুর প্রতিবিম্বটা বড় হয়ে যায়, যেমন দন্ত চিকিৎসকের দাঁতের ক্ষেত্রে হচ্ছিল, তাহলে সেই দর্পণটা অবতল দর্পণ। যদি সেই বস্তুটার যে প্রতিবিম্ব সেটা ছোট হয়ে যায় এই গাড়ির ভিউ পয়েন্টের মতো, তাহলে সেটা কি উত্তল দর্পণ। যা গাড়ির যে কোনো বাড়িতে গাড়ি বা আশেপাশে থাকবে, তার ভিউ পয়েন্টে গিয়ে এরকম একটা পেন ধরবি, দেখবি ছোট আকৃতিতে পেন দেখাবে, মানে পেনটা ছোট আকৃতি দেখাবে, কেন? সেটা উত্তল দর্পণ। আচ্ছা, সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়? সমতল দর্পণের ক্ষেত্রে যে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সেটা সমান হয়। দেখ, এই যে মনে কর আমি পেনটা রাখলাম, দেখ পেনের যে আকারটা, সেই আকারটা এই যে প্রতিবিম্বের ক্ষেত্রে আর বস্তুর ক্ষেত্রে আকারটা কিন্তু সমান। তাহলে যখনই আকার সমান হবে, আকারে কোনো পার্থক্য হবে না, তখন সেই দর্পণটা হচ্ছে সমতল দর্পণ। এই যে সমতল দর্পণ, বুঝা গেল? তো আশা করি তোরা বুঝতে পারছিস। আমাদের এখানে এইভাবেই মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস হয়, শুধু মুখস্থ করলেই কিন্তু ভৌত বিজ্ঞানটা বোঝা যাবে না, তাই তো? তো আমাদের এখানে এইভাবেই প্র্যাকটিক্যালের মাধ্যমে সব বিষয়কে সহজ করে তোলা হয়। তো যারা এই বছর ক্লাস 10-এ অ্যাডমিশন নিতে যাচ্ছিস, তারা নিচে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ কর, যদি ক্লাস ভালো লেগে থাকে। তো আমাদের অ্যাডমিশন আমরা অলরেডি ক্লাস জানুয়ারি থেকে ফুল ফর্মে স্টার্ট হবে। তো তাছাড়াও যারা আমার কাছে পড়িস, তাদের একটা সুবিধা হয় কি, এই ভিডিওগুলোটা একটা ভিডিও রিসোর্স হিসেবে কাজ করতে হবে কাছে, তো যাতে তারা পরীক্ষার আগেও সেই বিষয়গুলোকে রিভাইজ করতে পারে। এখন 2x এর সুবিধা আছে, তাড়াতাড়ি করে তারা রিভাইজ করতে পারে, তো এটাও কিন্তু একটা সুবিধা। তাছাড়াও এখানে পদার্থবিদ্যার নানা রকম এই উপকরণ রাখা আছে, যেমন আমার দেখতেই পারলি তোরা লেজার লাইট, দর্পণ, তাই তো? এই যে ম্যাগনিফাইং গ্লাস, তাই তো? ভবিষ্যতে দেখা যায়। হ্যাঁ, যাই মজা করলাম। তো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাসগুলো জয়েন করার জন্য আমাদের যে নম্বরটা আছে 9547989585, এই নম্বরে যোগাযোগ করবি, তাই তো? তাহলে এই সমস্ত আরো যে পড়াশোনা হবে সেগুলো আরো ভালো হবে।
তাই তো। আর তাছাড়াও যারা জয়েন করতে পারবে তাদের জন্য রিসোর্স থাকলো, তাই তো। আমার ভিডিওগুলো দ্বিতীয় অ্যাক্সেসিবল হবে, তার জন্য কি করতে হবে, বেশি বেশি করে লাইক দিতে হবে আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে, তাই তো, যাতে তারাও দেখতে পারে যে এইভাবেও ভৌত বিজ্ঞানটা পড়া যায়, তাই তো। আচ্ছা, তো ভালো থাকিস, তাই তো। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা ঘোষণা ছিল কি, অঙ্কের যে সমস্ত কোশ্চেন গুলো ছিল, যেটা টেস্ট পেপারের কোশ্চেন, একটা টেস্ট পেপার সিরিজ নিয়েও আমরা আসবো, যেখানে অঙ্কের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তার ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কি করে সহজে সমাধান করা যায়, তাই তো। একটা বিষয় তোরা নাম জানবি, এনপি স্টার, এটা কিচ্ছু না, এটা একটা সহজ করার পদ্ধতি, তাই তো। আমার নাম দিয়ে রাখা হয়েছে, এটা একটা সহজ করার পদ্ধতি। তো এটা আমি ইন্ট্রোডিউস করবো তোদের সামনে, তোরা নিজেই কম্পেয়ার করে দেখে নিবি বিষয়টা কি হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে কি। তো ভালো থাকিস, ভিডিওটা বেশি বেশি লাইক কর, তোদের প্রত্যেকটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগাবে আরো নতুন নতুন ভিডিও এই ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়ে আসার। ধন্যবাদ।